কেন এই রক্তাক্ত পরিস্থিতি বাংলাদেশে তৈরি হলো? বাংলাদেশে এই মুহূর্তে গণহত্যা চলছে, মানবতা বিরোধী অপরাধের যতগুলো কন্টেন্ট রয়েছে, যতগুলো শাখা প্রশাখা রয়েছে, বা গণহত্যা হতে হলে যা যা প্রয়োজন তার সব কিছু বাংলাদেশ হচ্ছে। বাংলাদেশে যারা ধর্মীয়ভাবে সংখ্যায় কম, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট, তাদেরকে গণহারে হত্যা করছে। এবং বাংলাদেশে এই মুহূর্তে হিজবুত তাহরির এবং জামাত শিবিরের মতো ভয়ঙ্কর নিষিদ্ধ দুটি সংগঠনের কর্মীরা চালাচ্ছে, যাদের মধ্যমণি হয়ে উঠেছে কথিত নোবেল লরিয়েট ইউনুস। এবং এই মুহূর্তে বাংলাদেশ একটি দখলদারিত্ব শাসন চলছে। দ্বিতীয় প্রশ্নে, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি এই কোটা পদ্ধতিকে বর্তমান বললেন কেন? কারণ বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী হচ্ছে শেখ হাসিনা। আর ইন্টারিম গভর্নমেন্ট বলতে আমরা যেটা দেখি, এই ধরনের কোনো সিস্টেম বাংলাদেশের সংবিধানে নেই। বাংলাদেশে এই ধরনের কোনো সিস্টেমকে আসলে রেকগনাইজও করে না। এটা একটা দখলদারি বাহিনী, আইনত এবং প্রত্যেকটা নিয়ম অনুযায়ী যদি আমরা ফলো করি বাংলাদেশে, তাহলে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। শতাধিক ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে হাসিনার পুলিশের গুলিতে মারা গিয়েছেন, তারা বুক পেতে গুলি খেয়েছেন। এত মানুষের রক্ত, এত মানুষের মৃত্যু, তার জন্য তো হাসিনা দায়ী। বাংলাদেশে এখন পর্যন্ত জুলাই মাসে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, প্রথমত তার কোনো তদন্ত রিপোর্ট আমরা এখন পর্যন্ত পাইনি। এই হত্যাকাণ্ড কে করেছে এইটা এতদিন হয়তোবা জল্পনা কল্পনা নানান ধরনের কথাবার্তা বলা যেতে পারত, কিন্তু এই বৈষম্য বিরোধী কথিত জোটের একজন সদস্য হাসিব আল হাসান পরিষ্কার করে বলেছে, আমরা যদি এই মেট্রো রেলে আগুন না দিতাম, পুলিশ হত্যা না করতাম, মানুষ হত্যা না করতাম, তাহলে সফল হতাম না। এক নাম্বার, সমন্বয়কদের মধ্যে থেকে যদি কেউ বলে যে হত্যা করে আমরা এই অবস্থানে পৌঁছেছি, আপনি নিশ্চয়ই এরপরে আর তর্ক করতে পারেন না। নাম্বার ওয়ান, বাংলাদেশের পুলিশ 7.62 মিলিমিটারের গুলি ইউজ করে না। এই গুলি পাওয়া গেছে, এই গুলি বাংলাদেশের পুলিশ ইউজ করে ছড়রা গুলি। তাহলে এই গুলি কোত্থেকে আসলো? এটা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এটা বলে, স্বরাষ্ট্র যে উপদেষ্টা, কথিত স্বরাষ্ট্র উপদেষ্টা, তার কিন্তু চাকরিচ্যুত হয়ে সে অন্য ডিপার্টমেন্টে তাকে দিয়ে দেওয়া হয়েছে। ফলে এখনো পর্যন্ত এই পুরো ব্যাপারটাকে ধামাচাপা দেওয়া হয়েছে। এবং আপনি শুনলে অবাক হবেন যে কিছুদিন আগে শুভ আফ্রিদি নামে এক জঙ্গি, সে পরিষ্কার করে বলেছে যে সে কিভাবে AK-47 দিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে। অর্থাৎ এই পুরো জঙ্গি হামলা হয়েছে জামাত শিবির, হিজবুত তাহরির, এদের ছত্রছায়াতে। এরা পাকিস্তানের ISI থেকে অস্ত্র নিয়ে এই ছাত্রদেরকে মেরে এটার নাম দিয়েছে প্রধানমন্ত্রী। বৈষম্য বিরোধী আন্দোলন পুরোটাই মানে জঙ্গি আন্দোলন, মানে আপনি বলছেন চক্রান্ত, ইচ্ছাকৃত হাসিনাকে তাড়িয়ে দেওয়ার জন্য আন্দোলন, এবং বাংলাদেশকে একেবারে সেই পাকিস্তান, সে 1947 সালের আগের পরিবেশ, রাজাকারের পরিবেশ, পুরোটা ফিরে এলো। তার বাংলাদেশে মানে ফিরে এসছে নাকি আসছে? কেন এই চক্রান্ত কেন করা হলো? এই মুহূর্তে বাংলাদেশ আর বাংলাদেশ নেই। কাগজে কলমে দেশটির নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, কিন্তু এটি কার্যত পাকিস্তানের একটি অঙ্গরাজ্যে কিংবা পাকিস্তানের একটি পকেট রাষ্ট্রে, অথবা 71-এর আগে যে পূর্ব পাকিস্তানকে আমরা চিনতাম সেই পাকিস্তানে ফেরত গেছে কার্যত। পাকিস্তানের জাহাজ বাংলাদেশ এলে আগে এগুলোকে চেক করা হতো। শুধু পাকিস্তান কেন, ব্রাজিল থেকে এলে, নিউজিল্যান্ড থেকে এলে, ভারত থেকে এলে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এলে এটা চেক করা হতো। পাকিস্তানের ব্যাপারে NBR অর্থাৎ আমাদের যে কর শুল্কের প্রতিষ্ঠান, তারা পরিষ্কারভাবে 24শে সেপ্টেম্বর আলাদা প্রজ্ঞাপন জারি করে বলেছে, শুধুমাত্র পাকিস্তানের কোনো পণ্য পাকিস্তান থেকে এলে সেটির কোনো চেকিংই হবে না। এক নির্দিষ্ট অংশের মানুষ এবং হিন্দুদের উপর যে অত্যাচার নিয়ে বারবার বলা হচ্ছে, মিডিয়াতে ফেক নিউজ দেওয়া হচ্ছে। এটা কি সত্যি কি হিন্দুরা অত্যাচারিত হচ্ছে না? মানে একের পর এক মানুষ মারা যাচ্ছে না, বাড়িঘর ভাঙচুর হচ্ছে না, মন্দির মসজিদ, নানান সেন্সিটিভ ইস্যু শোনা যাচ্ছে না? বাংলাদেশের হিন্দুদেরকে আপনি গণহত্যা বলতে, গণহত্যার যে সংজ্ঞাটা আছে, গণহত্যার ক্লাসিক সংজ্ঞা আপনি বাংলাদেশের হিন্দুদের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন। শুধুমাত্র একজন মানুষ, তার ধর্ম ইসলাম নয়, তিনি হিন্দু, শুধু সেই কারণে তার বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, ধর্ষণ করা হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আমি এমনও জানি, এমন ইসকনের সদস্যের কথা জানি, যারা মাছি মশা পর্যন্ত মারে না। এর কারণ হচ্ছে তাদের যে প্রেমের যে কথা তারা বলে, যে ধর্মের বা মানুষ মনামতের কথা বলে, এরকম একটা প্রতিষ্ঠানকে জঙ্গি তকমা দিয়ে তাদের নিজেদের লেভেলে, অর্থাৎ জামাত শিবির, হিজবুত তাহরির লেভেলে নিয়ে এসে তাদেরকে হত্যা করা হচ্ছে এবং মিডিয়াকে কমপ্লিটলি ব্ল্যাক আউটে করে নেওয়া। উনি নোবেল পুরস্কার পেয়েছেন, মোহাম্মদ ইউনুস, নাহিদ রয়েছেন, আসিফ রয়েছেন, নানান তত্ত্বাবধায়ক সরকারের নানান মাথারা রয়েছেন, সব মিলিয়ে তাহলে কি তারা একেবারে ব্যর্থ? যে দেশগুলির কথা আপনি বলছেন, সেই সময় দেশের অঙ্গুলি হেলনে আজকে কি বাংলাদেশের অশান্ত পরিবেশ সৃষ্টি হচ্ছে, তাদের কতটা দায়ী বলে মনে করছেন আপনি? এই যে শিশু উপদেষ্টা বলে যারা আছে অবৈধ দখলদার সরকারের, নাহিদ এবং আপনার আসিফ, এই দুটোর ব্যাকগ্রাউন্ড খুব পরিষ্কার। এদের একটা বিখ্যাত মাদ্রাসা থেকে পাশ করেছে, কুখ্যাত এখান থেকে জামাত শিবিরের প্রোডাক্ট বের হওয়ার জন্য। এই দুটোই জামাত শিবির, এবং হাসনাত সার্জিস এর হচ্ছে হিজবুত তাহরির নামে একটি জঙ্গি সদস্য আছে, সেটা সদস্য।
কি বলছেন, মারাত্মক অভিযোগ। এবং এবং এই দুজন হচ্ছে হিজবুত তাহরির সক্রিয় সদস্য। অসংখ্য ছবি আছে, আপনি চাইলে সে ছবি আমিও আপনাকে দিতে পারি এবং আপনি অনলাইনে পাবেন। এরা দুজন হিজবুত তাহরির সদস্য। এর আগে অনেকে তারা বলছে তারা ছাত্রলীগে ছিল, এই না সেই না। সার্জিস এবং হাসনাত এবং এই যে মাহফুজ আলম, সে হচ্ছে হিজবুত তাহরির, সে একবার গ্রেফতারও হয়েছিল। এটা কি তত্ত্বাবধায়ক সরকারের কেউ? এর তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা। এই মাহফুজ আলম সে গ্রেফতারও হয়েছিল বলে এমন খবর অলরেডি প্রকাশিত হয়েছে, বাংলা ট্রিবিউনে দেখবেন। এই হিজবুত তাহরির একজন জঙ্গি। এই সার্জিস এবং হাসনাত তাদের পাশে হিজবুত তাহরির লোকজনদেরকে নিয়ে মিটিং করার শত শত ছবি আছে, লুটপাটের ছবি আছে। মানে উপদেষ্টা যারা রয়েছেন তারা জঙ্গি বলছেন? এটা কমপ্লিটলি হিজবুত তাহরির একটা প্যানেল। বাংলাদেশের সেনা প্রধানও আপনার এই যে হিজবুত তাহরির সাথে সংশ্লিষ্ট ছিল, এখন সব বের হয়ে আসছে। এই দুজন হচ্ছে হিজবুত তাহরির সদস্য এবং মাহফুজ আলম তাদের প্রধান ব্যক্তিত্ব এই হিজবুত তাহরির। এবং এই যে সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে আমরা জানি, সে এবং তার বাবাও, তার অভিযোগ আছে তার বাবা একজন রাজাকার ছিলেন, শান্তি কমিটির, শান্তি বাহিনীর ছিলেন। এবং এই ওয়াকারুজ্জামানের সংশ্লিষ্টতা রয়েছে হিজবুত তাহরির সাথে, এই জঙ্গি সংগঠনের সাথে, যারা এতদিন বাংলাদেশে নিষিদ্ধ ছিল।